নমস্কার। সুকুমারের সাতকাহনের আজ ষষ্ঠ পর্ব। গত পর্বে শেষ করার সময় বলেছিলাম যে এই পর্বে সুকুমার রায়ের সঙ্গে রবীন্দ্রনাথের পারস্পরিক সম্পর্ক এবং সাহিত্যে তাদের দুজনের অবদান এবং একে অন্যের প্রতি পারস্পরিক শ্রদ্ধা সম্পর্ক এবং সেই সম্পর্কিত কিছু গল্প আপনাদের সামনে তুলে ধরব এই বলে। সুকুমার রায় 1911 সালের অক্টোবর মাসে ট্রেনে বম্বে গিয়ে সেখান থেকে অ্যারাবিয়া জাহাজে চড়ে লন্ডনের পথে রওনা দিলেন। সেখানে তিনি ছিলেন 21 নম্বর ক্রমওয়েল রোডে নর্থব্রুক সোসাইটির হোস্টেলে। ইতিমধ্যে তার বাবা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর নামটা দেশে বিদেশে অনেকেই জেনে গেছেন। হাফটন ছবির ক্ষেত্রে তার অবদান, তার পর্যবেক্ষণ, গবেষণা ইত্যাদির দৌলতে। আর সেই সূত্রে লন্ডনের বিখ্যাত পেনরোজ পত্রিকার সম্পাদক মিস্টার গ্যাম্বলের সঙ্গে তার সখ্যতাও তৈরি হয়েছে। সুকুমার রায় লন্ডনে পৌঁছানোর পর মিস্টার গ্যাম্বল তাকে এলসিসি স্কুল অফ ফটো এনগ্রেভিং অ্যান্ড লিথোগ্রাফিতে কাজ শেখার সুযোগ করে দিলেন। আর সেখানে নতুন প্রযুক্তির সঙ্গে সুকুমার রায়ের প্রথম পরিচয় ঘটল। হাতে কলমে কাজ শেখার পর হাতে গরম অভিজ্ঞতার জন্যে তাকে পাঠিয়ে দেওয়া হলো বিভিন্ন ছাপাখানায়। আর সেখানে তার পরিচয়পত্রে মিস্টার গ্যাম্বল লিখে দিলেন, সান অফ এ সেলিব্রেটেড ফটো এনগ্রেভার। ইতিমধ্যে লন্ডনের বিভিন্ন পত্রপত্রিকায় সুকুমার রায়ের তোলা ছবি ছাপা হচ্ছে। ফটোগ্রাফার হিসেবে তিনি বেশ নাম করতে শুরু করেছেন। তো এই যে ফটোর দৌলতে তার সঙ্গে ফটোগ্রাফিক সোসাইটির যে সম্পর্ক তৈরি হয়েছিল, তিনি ভারতবর্ষে ফিরে আসার পরেও সেই সম্পর্ক অক্ষুণ্ণ ছিল এবং যার ফলে সুকুমার রায় হয়েছিলেন রয়্যাল ফটোগ্রাফিক সোসাইটির প্রথম ভারতীয় সদস্য। প্রায় 1 বছর এই শিক্ষানবিশি করার পর তিনি চলে গেলেন ম্যানচেস্টারে স্কুল অফ টেকনোলজিতে। বিশেষ ছাত্র হিসেবে তিনি স্টুডিও আর ল্যাবরেটরিতে কাজ শেখার সুযোগ পেলেন। 1912 সালের মে মাসে আবার ফিরে এলেন লন্ডনে তার পুরনো প্রতিষ্ঠানে। ততদিনে দক্ষতা এবং আত্মবিশ্বাসের পথে তিনি বেশ খানিকটা অগ্রগতি লাভ করেছেন। সূক্ষ্ম কাজ বা কঠিন কাজ করতে বেশ ভরসা পাচ্ছেন। লন্ডনের পত্রপত্রিকায় মুদ্রণ শিল্প এবং ফটোগ্রাফি নিয়ে তার সুচিন্তিত মতামত, প্রবন্ধ ইত্যাদি প্রকাশিত হচ্ছে। সুকুমার রায় যখন লন্ডনে তার পড়াশুনোর কাজে গভীর মনোনিবেশ করেছেন, সেই সময় আরেক বঙ্গ সন্তান, তিনি হ্যাম্পস্টিড হিতের একটা বাড়িতে আপন মনে নিজের অজান্তে বিশ্বজয়ের পথ মসৃণ করে চলেছেন। তিনি অনুবাদ করে চলেছেন গীতাঞ্জলি, গীতিমাল্য, খেয়া ইত্যাদি কাব্যগ্রন্থের বেশ কিছু কবিতা। সুকুমার রায় যে কেবল পেশাগত কাজেই একেবারে মগ্ন ছিলেন তা নয়। লন্ডনের সাহিত্যের জগৎ, সংস্কৃতির জগৎ, সঙ্গীতের জগতের সঙ্গেও তিনি যথেষ্ট পরিচিত হয়ে উঠছিলেন। নিজের অভিজ্ঞতা এবং রসবোধকে বিস্তৃত করছেন, প্রবাসী ভারতীয়দের মধ্যে মিশে গেছেন, বিদেশিদের সামনে ভারতবর্ষের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। লন্ডনে সেই সময় ভারতীয় ছাত্রদের জন্য একজন বিশেষ আধিকারিক ছিলেন, তার নাম পিকে রায়। সে পিকে রায়ের বাড়িতেও সুকুমার রায়ের নিত্য যাতায়াত। এখানেই তার সঙ্গে দেখা হলো প্রেসিডেন্সি কলেজে তার মাস্টারমশাই আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সঙ্গে। যদিও ব্রাহ্ম সমাজের দৌলতে প্রফুল্লচন্দ্র রায় তাকে প্রায় জন্ম থেকেই চিনতেন। এখানেই আলাপ হলো সরোজিনী নাইডু এবং তার বোন মৃণালিনী চট্টোপাধ্যায়ের সঙ্গে, এবং দেখা হলো পুরনো বন্ধু প্রশান্তচন্দ্র মহারানবিশের সঙ্গে। যে সমস্ত খ্যাতনামা ইংরেজ ভদ্রমহোদয়গণের সংস্পর্শে সুকুমার রায় সে সময় এসেছিলেন, তাদের মধ্যে প্রথমেই নাম করতে হয় 2 শিল্পীর, হ্যাভেল এবং রটেনস্টাইন। সেই রটেনস্টাইন যার ঐকান্তিক আগ্রহে রবীন্দ্রনাথ
তার নিজের কবিতার ইংরেজি অনুবাদ করতে উৎসাহিত বোধ করেছিলেন। আলাপ হলো কবি ব্রিজেস এবং উইলিয়াম ইয়েটসের সঙ্গে। সেই উইলিয়াম ইয়েটস যিনি গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফ রিংসের মুখবন্ধ রচনা করেছিলেন। এছাড়াও ফক্স স্ট্র্যাংওয়েজ, সিলভা লেভি, পিয়ারসন ইত্যাদি গুণী মানুষের সংস্পর্শ সুকুমার রায় এলেন। পিয়ারসনের প্রসঙ্গ এখানে আলাদা করে আনতেই হচ্ছে। তিনি কলকাতায় একসময় ভবানীপুরে মিশনারি কলেজে বটানির অধ্যাপনা করেছেন এবং কলকাতায় থাকার দৌলতে বাংলা ভাষাটা বেশ ভালোই রপ্ত করেছেন। তখন থেকেই তিনি রবীন্দ্রনাথের নাম জানেন, কিন্তু জোড়াসাঁক হয়ে গিয়ে তার সাথে দেখা করার সাহস হয়নি। যে সুযোগটা তিনি পেয়ে গেলেন লন্ডনে, তার বাড়িতে একটা সাহিত্য সভার আয়োজন করলেন, যে সভায় সুকুমার রায় আমন্ত্রিত। শুধু আমন্ত্রিত নন, তিনি সেই সভায় একজন বক্তাও। তাকে বক্তব্য রাখতে হবে রবীন্দ্রনাথের সাহিত্যে অবদান নিয়ে। তো সুকুমার রায় বেশ কিছুদিন লাইব্রেরিতে হাঁটাচলা করে অনেক নোট নিয়ে একটা প্রবন্ধ লিখে ফেললেন। তার নাম হলো দ্য স্পিরিট অফ রবীন্দ্রনাথ। পিয়ারসনের বাড়িতে সেদিন হ্যামস্ট্রিড হিটেতে বাড়ি ছিল ওনার, যার কাছাকাছি অঞ্চলে রবীন্দ্রনাথ ছিলেন। সেই হ্যামস্ট্রিড হিটের বাড়িতে একদিন এক সাহিত্য সভার আয়োজন হয়েছে। সেখানে অনেকেই উপস্থিত, যেমন স্ট্র্যাংওয়েজ আছেন, ইয়েটস আছেন, আমাদের চার্লস অ্যান্ড্রুজ, যাকে আমরা মহামতি অ্যান্ড্রুজ বলে চিনি, তিনি রয়েছেন, ব্রুকস রয়েছেন, আরও অনেক অনেক বিখ্যাত মানুষ সস্ত্রীক এসেছেন। ঘর ভর্তি, সবাই অপেক্ষা করছেন সেদিনের বিশেষ অতিথির জন্যে। তো সময় মতন অতিথি এলেন। পিয়ারসন তার জন্যে বাড়ির সদর দরজায় অপেক্ষা করছিলেন। রবীন্দ্রনাথ গাড়ি থেকে নেমে অবাক হলেন যখন দেখলেন যে ধোপদুরস্ত ধুতি পাঞ্জাবি পরে এক সাহেব তার জন্য দাঁড়িয়ে রয়েছে হাত জোড় করে। এবং তিনি আরও চমকে গেলেন যখন দেখলেন সেই সাহেব তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে ঝরঝরে বাংলায় বললেন, গুরুদেব, আমরা আপনার জন্যই অপেক্ষা করছি। মানে রবীন্দ্রনাথ তখন ভাবছেন যে ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে একজন সাহেব, তিনি এক পরাধীন দেশের নাগরিকের পায়ে হাত ছোঁয়াচ্ছেন। এটা উপস্থিত অন্য অন্য যারা ব্রিটিশ খুব নাকুচু জাতরা, তারা কিভাবে গ্রহণ করবে। তা এইসব ভাবতে ভাবতে রবীন্দ্রনাথ ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে তিনি আরও বড় চমক পেলেন, সেটা হলো সুকুমার রায়কে দেখে। কারণ তিনি যখন কলকাতা ছেড়েছেন তখন যে সুকুমারকে দেখেছেন সে সুকুমারের রোগাটে লম্বাটে গড়ন, আর ততদিনে লন্ডনের জল হাওয়ায় সুকুমার রায়ের শরীরে বেশ গতি লেগেছে। তাই রবীন্দ্রনাথ তাকে বললেন যে, কি হে তাতাবাবু, তোমার চেহারাটি তো বেশ খোলতাই হয়েছে দেখছি। যাই হোক, সেদিন সন্ধ্যাবেলা রবীন্দ্রনাথের সামনে তার সাহিত্য ভাবনা নিয়ে কিছু বলতে রীতিমতো অস্বস্তি বোধ করছিলেন সুকুমার। যদিও প্রাথমিক জড়তা কাটিয়ে তিনি বললেন, প্রবন্ধটি পাঠ করলেন, সবাই খুব খুশি হলেন। পরে পুণ্যলতা চক্রবর্তীকে তিনি চিঠিতে লিখছেন যে, গত সোমবার এখানে একটি ঘরোয়া সভায় দ্য স্পিরিট অফ রবীন্দ্রনাথ বলে একটা পেপার পড়লাম। লোক মন্দ হয়নি। কোয়েস্ট পত্রিকার এডিটর মিস্টার হেড, তার প্রবন্ধটা খুব পছন্দ হয়েছে, তিনি কাগজে ছাপাচ্ছেন। প্রসঙ্গত বলে রাখা ভালো যে এই মিস্টার হেড রবীন্দ্রনাথের লন্ডনের সমস্ত লেকচারের ব্যবস্থাপনায় ছিলেন। লেখাটা কোয়েস্ট পত্রিকায় কিছুদিন বাদে ছাপা হয়েছিল। আর সেদিন গোধূলিবেলায় রবীন্দ্রনাথের লেখা কবিতা ইংরেজি অনুবাদ, রবীন্দ্রনাথেরই করা ইংরেজি তর্জমা, কবি উইলিয়াম ইয়েটস তার সুললিত কণ্ঠে শোনালেন সব উপস্থিত মানুষকে। বিশ্বজয়ের পথে প্রথম অবতরণের সাক্ষী হয়ে রইলেন সুকুমার রায়। অর্থাৎ দেখা যাচ্ছে বিধাতার ইচ্ছে কেমন করে না জানি কলকাতা থেকে একই সময় সাগর পাড়ে বয়ে চলা দুটি ধারা কিভাবে যেন মিশে গেল। শুধু প্রাবন্ধিক হিসেবে নয়, কেবল আলোকচিত্রী হিসেবে নয়, সুকুমার রায়ের পরিচিতি ছড়িয়ে পড়েছিল গায়ক হিসেবেও। তার কারণ পিকে রায়ের বাড়িতে একটা ঘরোয়া অনুষ্ঠানে সুকুমার রায় লক্ষণের শক্তিশাল পাঠ করে শুনিয়েছিলেন, এবং লক্ষণের শক্তিশাল পড়তে গিয়ে তাকে লক্ষণের শক্তিশালের গানগুলোও গাইতে হয়েছে। তারপরে তিনি দিদি সুখলতাকে লিখছেন যে, আমাদের একটা সোশ্যালে গান করেছিলাম, এতেই গাইয়ে বলে আমার ভয়ানক নাম হয়ে গেছে।
এই প্রসঙ্গে বলি 1912 সালের মে মাসে যখন তিনি ম্যানচেস্টার থেকে লন্ডনে ফিরে আসছেন, সেই সময় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা ভোজ সভার আয়োজন করা হয়। এই সভাতেও সুকুমার রায়কে গান গাইতে হয়েছিল এবং তিনি গেয়েছিলেন তার পছন্দের অন্যতম পছন্দের রবীন্দ্রসঙ্গীত, যে গান তখনও ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়নি, হয়েছিল অনেক কাল পরে, জনগণ মন অধিনায়ক। রবীন্দ্রসঙ্গীত ছিল তার প্রথম পছন্দ। দ্বিজেন্দ্র গীতিও যে গাইতেন না তা নয়, তবে রবীন্দ্রসঙ্গীত ছিল তার পছন্দের একেবারে ওপরের দিকের তালিকায়। এবং রবীন্দ্রনাথের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন তিনি। রবীন্দ্রনাথ তাকে বলতেন আমার যুবক বন্ধু। রবীন্দ্রগীতির মধ্যে সুকুমার রায় যেন জীবনের সুর খুঁজে পেতেন। বিলেতে থাকাকালীন একাধিক অনুষ্ঠানে তিনি অংশ নিয়েছেন। যখন গান গেয়েছেন, রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছেন। যখন কবিতা বলেছেন, তখন রবীন্দ্রনাথের কবিতার ইংরেজি তর্জমা শুনিয়েছেন। যখন সাহিত্য আলোচনা করেছেন, রবীন্দ্র প্রসঙ্গ নিয়ে গুরুগম্ভীর আলোচনা করেছেন। অতএব দেখা যাচ্ছে যে নিজের কাজের বাইরে যেটুকু অবসর সুকুমার রায় লন্ডনে থাকতে পেয়েছেন, তার অনেকটাই তিনি একান্তভাবে রবীন্দ্র প্রচারক হিসেবেই নিজেকে মেলে ধরেছিলেন। সুকুমার রায়ের সান্নিধ্য রবীন্দ্রনাথ যেন হয়ে উঠতেন বালক সুলভ চাঞ্চল্যে ভরা এক মানুষ। এ প্রসঙ্গে একটা খুব মজার গল্প মনে পড়ছে। 1911 সাল, রবীন্দ্রনাথের 50 বছর বয়স হচ্ছে। শান্তিনিকেতনে খুব ধুমধাম করে উৎসব হবে। কবির আমন্ত্রণে সুকুমার রায়ও সেখানে গেছেন এবং কবিতাকে আদেশ দিয়েছেন গান হবে। এবং সুকুমার রায়কে গাইতে হবে কোন গান? না, লক্ষণের শক্তিশীল আর ঝালাপালার গানগুলো। এই গানগুলো রবীন্দ্রনাথের খুব পছন্দের গান ছিল, কারণ এই গানগুলোর মধ্যে তিনি যেমন রাগাশ্রয়ী গান খুঁজে পেয়েছেন, তেমনি প্রাচ্য পাশ্চাত্যের সুরের মিশ্রণও তিনি পেয়েছেন। সেখানে সুকুমার রায় গানগুলো শুনিয়েছিলেন এবং তার মধ্যে একটি গান, যেটা শান্তিনিকেতনের ছাত্র ছাত্রী, শিক্ষক, অন্য কর্মচারী সবাইকে প্রভূত আনন্দ দিয়েছিল, সেটা হচ্ছে লক্ষণের শক্তিশালের ওই গানটা, ওরে ভাই তোরে তাই কানে কানে কই রে, ওই আসে ওই আসে ওই আসে ওই রে। এই গানের সঙ্গে তার শরীরী অভিনয়, চোখ মুখের অভিব্যক্তি সব মিলিয়ে এবং তার কণ্ঠস্বর সব মিলিয়ে এমন একটা পরিবেশ তৈরি করেছিল যে সবাই প্রচণ্ড আনন্দ পেয়েছিলেন এবং রবীন্দ্রনাথকে ওই রকম হাসতে লোকে খুব কম দেখেছে। তো এই গানটা সুকুমার রায়কে এমন জনপ্রিয় করে তুলল যে ছাত্রদের মধ্যে সুকুমার রায়ের নাম হয়ে গেল ওই আসে। শান্তিনিকেতনের তখনকার শিক্ষক অজিত কুমার চক্রবর্তী, তার আত্মজীবনীতে একটা ঘটনা আছে, ওই সময়ের ঘটনা, যে একটা ছেলে রাস্তা দিয়ে যেতে যেতে দেখছে যে রাস্তার ধারে একটা নিচু ঢালু জমির মধ্যে একটা বেল পড়ে আছে। তো সে বেলটা কুড়োতে ওখানে নেমেছে, কিন্তু নাবার পর সে আর উঠতে পারছে না। তখন দেখছে দূর থেকে ওই রাস্তা ধরে সুকুমার রায় আসছেন। তখন সে ওইখান থেকে চেঁচাচ্ছে, ও ওই আসে, ও ওই আসে, আমাকে একটু ধরে তোলো। এরপর সুকুমার রায় যতবার শান্তিনিকেতনে গেছেন, গান তো তাকে গাইতেই হয়েছে এবং সবার অনুরোধে এই ওই আসে গানটা তাকে করতেই হয়েছে। সঙ্গীতের ক্ষেত্রে সুকুমার রায়ের বিচরণ ক্ষেত্র ছিল রবীন্দ্রসঙ্গীত। আমরা জানি তিনি ছিলেন, সুকুমার রায় ছিলেন মাফ করবেন, ব্রাহ্ম সমাজের আচার্য মণ্ডলীর অন্যতম। যে মানুষের মনন ছিল রসে জারিত, খেয়াল রস প্রধানত সেখানে খেলা করেছে, যে মানুষের বিজ্ঞান চেতনার সঙ্গে কল্পলোক মিশে গিয়েছিল, সেই মানুষই যখন ব্রাহ্ম সমাজের উপাসনা গৃহে ঢুকতেন, তিনি তখন অধ্যাত্ম চেতনায় পূর্ণ একটি মানুষ। বেদিতে বসে উপাসনা করেছেন, ভাষণ দিয়েছেন, ধর্মালোচনায় অংশ নিয়েছেন, ব্রহ্মসঙ্গীত শুনিয়েছেন, আর সেই ব্রহ্মসঙ্গীতের মধ্যে থাকত রবীন্দ্রসঙ্গীতের প্রাধান্য। একবার ব্রাহ্ম সমাজে রবীন্দ্রনাথের অন্তর্ভুক্তি নিয়ে খুব একটা বিতর্ক তৈরি হয় এবং সেই বিতর্ক ভোটাভুটি পর্যন্ত গড়িয়েছিল। রবীন্দ্রনাথের ব্রাহ্ম সমাজে অন্তর্ভুক্তির পক্ষে যারা দাঁড়িয়েছিলেন, তাদের মধ্যে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন সুকুমার রায় এবং শেষ পর্যন্ত তাঁদেরই জয় হয়েছিল। ভোরবেলায় উপাসনা গৃহে যে গান হতো, সেইখানেও সুকুমার রায় শোনাতেন রবীন্দ্রনাথের কীর্তনাঙ্গিকের
ব্রহ্মসঙ্গীত, আমার মুখের কথা তোমার নাম দিয়ে দাও ধুয়ে। নিজেও তিনি ব্রহ্মসঙ্গীত লিখেছেন। যেমন একটা দুটো লিখেছেন। একটা হচ্ছে প্রেমের মন্দিরে তার আরতি বাজে, এটাও তিনি লিখেছিলেন রবীন্দ্রনাথের গানের সুর থেকে ভেঙে, যে গানটা ছিল যে পাষাণের অন্ধকারে। আর একটা লিখেছিলেন শ্রাবণের ধারার মতো পড়ুক ঝোরের অনুসরণে, নিখিলের আনন্দ গান এই প্রেমেরই যুগল বন্দনায়। রবীন্দ্রনাথের কাছে নিজে গান শিখতে চলে গেছেন এবং শিখে নিয়েছেন তার সব থেকে প্রিয় রবীন্দ্রসঙ্গীত, দেশ দেশ নন্দিত করি মন্দিত তব ভেরি। শুধু যে রবীন্দ্রনাথের গান নিয়ে ব্রহ্মসঙ্গীত লিখেছেন তা নয়, আমি গত সংখ্যাতেই বলেছি রবীন্দ্রনাথের গানের প্যারোডিও তিনি করেছেন। একটা প্যারোডি তো আপনাদের দুকলি শুনিয়েছিলাম, ওই কেউ বলেছে খাবো খাবো, কেউ বলেছে খাই, মন্ডা ক্লাবের আমন্ত্রণ উপলক্ষে লেখা। আরেকটা গানের প্যারোডি তিনি করেছিলেন। এই গানটা ভীষণ কঠিন, আমার মতন সঙ্গীতে অজ্ঞ মানুষের সেই গান গাওয়ার ধৃষ্টতা দেখানোই উচিত নয়, আমি সেই চেষ্টাও করব না। গানটা ছিল বিশ্ব বিনা রবে বিশ্ব জনমহিছে। এই গানটা অত্যন্ত কঠিন গান, কারণ এর মধ্যে দুটো তালের মিশ্রণ ঘটেছে, একটা 10 মাত্রা ঝাঁপতাল আর একটা 6 মাত্রা ত্রিতাল। এবং এই দুটোকে মিলিয়ে যে গান লিখেছিলেন রবীন্দ্রনাথ, তার অনুকরণে একেবারে আক্ষরিক প্যারোডি করেছিলেন। মানে তালের কোথাও কোনো রকম হেরফের এদিক থেকে ওদিক হয়নি। এর আষাঢ় অংশে রবীন্দ্রনাথ যেখানে বর্ষার বর্ণনা দিচ্ছেন, সেখানে সুকুমার রায়ও বর্ষার বর্ণনা দিচ্ছেন একেবারে নিজের মতো করে। বৃষ্টি বেগভরে রাস্তা গেল ডুবিয়ে, ছাতা কাঁধে জুতা হাতে, নোংরা ঘোলা কালো হাঁটু জল ঠেলি, চলে কত লোক রাস্তাতে, অতি পিচ্ছিল অতি পিচ্ছিল অতি পিচ্ছিল বিচ্ছিরি রাস্তাতে, ধরণী মহাকুদ্যম কর্দমগ্রস্তা, যাওয়া দুষ্কর মুশকিল রে স্কুলে, সর্দি জ্বর বৃদ্ধি বড়, নিত্যি লোকে বদ্যি ডেকে তিক্ত বড়ি খায়। আপনারা যারা এই গানটা শুনেছেন বা যারা শোনেননি তাদেরও বলবো, ইউটিউবে দেবব্রত বিশ্বাসের কণ্ঠে এই গানটা শুনবেন, আর যখন শুনবেন এই কথাগুলোর সাথে মিলিয়ে মিলিয়ে দেখবেন, দারুণ লাগবে শুনতে। অতএব বোঝা যাচ্ছে যে সঙ্গীতে সুকুমার রায়ের জ্ঞান কত প্রখর এবং কত গভীর ছিল। গান তিনি অসম্ভব ভালোবাসতেন, আর তার সেই ভালোবাসা তাকে কিভাবে ঘিরে ফেলেছিল তার একটা উদাহরণ আপনাদের দিই। 1910 সাল, কলেজের পরীক্ষা হয়ে গেছে, প্রেসিডেন্সি কলেজে পড়তেন, কলেজের ফাইনাল পরীক্ষা হয়ে গেছে। সেই সময় ব্রাহ্ম সমাজের আচার্য মণ্ডলীর অন্যতম এবং তৎকালীন স্বনামধন্য চিকিৎসক প্রাণকৃষ্ণ আচার্যর বাড়িতে সুকুমার রায় কোনো কারণে গেছেন, হঠাৎই গেছেন। বাড়ির কাঠের দরজা খুলে যখন বাগানের ভেতর ঢুকছেন, তার কানে এলো একতলার কোনো একটা ঘর থেকে অপূর্ব সুললিত এক মহিলা কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, ভুবন জোড়া আসন খানি। চুপ করে দাঁড়িয়ে গেলেন সুকুমার, মন দিয়ে গানটা শুনলেন। তারপর সেই গানের রেশ নিয়েই তিনি কাউকে কিছু না বলে ফিরে এলেন। খোঁজ নিয়ে জানলেন গানটি যিনি গাইছিলেন তিনি ঢাকায় তার পড়াশুনো শেষ করে কলকাতায় উচ্চশিক্ষার জন্য এসেছেন। প্রাণকৃষ্ণ আচার্যর বাড়িতে থেকেই তিনি পড়াশুনো করবেন, তারাও ব্রাহ্ম, এবং তার নাম সুপ্রভা দাস। এরপর সুকুমার রায় তখন যা হতো আর কি, কলেজ পাশ করলেই বাড়ির ছেলের বিয়ে দেওয়ার একটা তোড়জোড় পড়ে যেত। তো সুকুমার রায় স্পষ্ট জানিয়ে দিলেন যে লন্ডনে পড়াশুনো শেষ করে কলকাতায় ফিরে তারপর তিনি এই বিষয়ে ভাববেন, এবং তিনি লন্ডন চলে গেলেন। তারপরে সেখানে বাড়ির লোকজন তাকে ব্রাহ্ম সমাজের বিবাহযোগ্য কন্যাদের একটি তালিকা পাঠালো, মানে বায়োডাটা যাকে বলে। সুকুমার রায় পুরোটা দেখে মাত্র 2টি শব্দের উত্তর দিয়েছিলেন, তালিকা অসম্পূর্ণ। অর্থাৎ তিনি যে নামটি এখানে খুঁজছেন সে নাম সেখানে নেই। লোকে বুঝে গেল, বাড়ির সবাই, যে সুকুমার রায়ের মনে অন্য কেউ জায়গা করে নিয়েছে। যাই হোক, ফিরে আসার পর তাকে আবার বিয়ের জন্য বলা হলো। তো তখনকার, এখনকার মতন তো নয় যে বাবা মা সরাসরি ছেলে মেয়েকে বলবে কি রে প্রেম করছিস নাকি, একটু ঘুরিয়ে ঠারে ঠুরে প্রশ্নটা করা হলো।
এবং সুকুমার রায়কে বলা হলো যে কীরকম মেয়ে পছন্দ। আর তিনি স্পষ্ট বলে দিলেন যে সুন্দর টুন্দর বুঝি না, দেখতে ভালো হলেই হলো, ভালো যদি গান গায় তাহলে তো আরও ভালো, আর হ্যাঁ, রসিকতা বা ঠাট্টা করে যেন তার মানে বুঝিয়ে দিতে না হয়। অর্থাৎ ঘরণী হিসেবে তার পছন্দ একজন সঙ্গীত প্রিয় মানুষকে, যার রসবোধও হবে সূক্ষ্ম। সুপ্রভা দাস সুকুমার রায়ের সেই মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। নভেম্বর মাসে কোনো একদিন দুই বাড়িতে কথাবার্তা হলো, পাকা দেখা হলো। পাকা দেখার দিন সুকুমার রায় সুপ্রভাকে একটি রবীন্দ্রসঙ্গীত শোনানোর জন্য অনুরোধ করলেন এবং সুপ্রভা গাইলেন, মমচিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই, তাতা থই থই। সুকুমার রায়ের ডাকনাম যে তাতা তিনি সেটা জানতেন না। সেটা জানাজানি হওয়ার পর বাড়ির লোক খুব আনন্দ পেলেন, মজা করলেন, আমোদ করলেন এবং সুপ্রভা প্রচণ্ড লজ্জিত হলেন। কারণ ব্রাহ্ম সমাজ তখন প্রগতিশীল হলেও তখনও স্বামীর নাম মুখে আনার চল ছিল না। 1913 সালের ডিসেম্বর মাসে, 13ই ডিসেম্বর, উত্তর কলকাতার কাছে পন্থীর মাঠ বলে একটা জায়গা ছিল, সেখানে রাজমন্দির নামের একটা বাড়িতে দুজনের বিয়ে হলো। মালা বদলের সময় বাড়িতে হই হই কাণ্ড বাঁধল। কি ব্যাপার না, সুকুমার রায়কে চমকে দেবেন বলে শান্তিনিকেতন থেকে সরাসরি বিয়ে বাড়িতে চলে এসছেন রবীন্দ্রনাথ। এতই তিনি সুকুমারকে ভালোবাসতেন, এতই স্নেহ করতেন তার বন্ধুপুত্রটিকে। আর সুপ্রভার গান তাকে এত আনন্দ দিয়েছিল যে এরপর যখনই তিনি সুপ্রভাকে সামনে পেয়েছেন, সে কলকাতাতেই হোক আর শান্তিনিকেতনেই হোক, গান না শুনে ছাড়েননি। আর যখন কলকাতায় থেকেছেন তখন সুপ্রভাকে নিজের গানও শিখিয়েছেন। 1917 সালে, এখানে আবার একটা মজার ঘটনা এই প্রসঙ্গে বলি, 1917 সালে সস্ত্রীক সুকুমার শান্তিনিকেতনে গেছেন। তা রবীন্দ্রনাথ তো খেয়ালি মানুষ ছিলেন সুকুমারের মতনই। তার হঠাৎ মনে হলো যে তিনি একটা সভা করবেন, সেটা নাম হবে বাঙাল সভা। এখানে তো অনেক বাঙাল আছে, আর সুকুমারের স্ত্রী সুপ্রভা, ডাকনাম টুলু, টুলু তো ঢাকাইয়া বাঙাল, তাই ওকে সভাপতি করা হবে। সেই কথা শুনে সুপ্রভা দেবী সেই যে লুকোলেন, তাকে আর খুঁজে পাওয়া যায় না। শেষ পর্যন্ত স্ত্রীর রক্ষা কবচ হয়ে এগিয়ে এলেন সুকুমার রায়, তিনিই সভাপতিত্ব করলেন। কিন্তু জন্মস্তক কলকাতায় থাকার ফলে তার সভাপতির বাঙাল ভাষণটি মোটেই জমল না এবং বাঙাল সভাও তারপরে আর কখনো হয়নি। রবীন্দ্রনাথ যেমন সুকুমার রায় সাধনার পথে তার প্রেরণা ছিলেন, তেমনি সুকুমারের ভাবনা পথেরও শরিক হয়ে উঠেছিলেন রবি ঠাকুর। যদি খাপছাড়ার কবিতাগুলো আপনারা পড়েন, তাতে অনেকাংশে ননসেন্স রাইমের ছাপ পাবেন। আবার সুকুমারের বিদঘুটে শব্দবন্ধ তৈরির যে মৌলিকতা ছিল, তাকে প্রৌঢ় রবীন্দ্রনাথ অনুসরণ করেছিলেন গল্পগুচ্ছের বাচস্পতি গল্পটার মধ্যে। আর নোবেল প্রাইজ পাওয়ার পর রবীন্দ্রনাথের ব্যস্ততা স্বভাবতই অনেক বেড়ে গেছিল। সুকুমার রায়ের সঙ্গে কিন্তু তার যোগাযোগ ছিল অব্যাহত, বিশেষ করে কলকাতায় থাকলে দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ হতোই। 1921 সালে বিয়ের প্রায় 8 বছর পর সুকুমার এবং সুপ্রভার সন্তান জন্মালো। সেই ছেলেকে দেখতে গড়পাড়ের বাড়িতে চলে এলেন রবীন্দ্রনাথ। সুকুমার রায়ের খুব ইচ্ছে যে ছেলের নাম কবি নিজে দিন, আর সেটা জানিয়ে সঙ্গে এটাও বলে দিলেন যে গুরুদেব দেখবেন নামটা যেন সহজ হয়। তো রবীন্দ্রনাথ হেসে বললেন, নাম তো তুমি দিয়েই দিয়েছ। তো সুকুমার রায় বেশ অবাক, বললেন, আমি কোথায় নাম দিলাম? বললেন, দেখো, তোমার ভাই সুবিনয়, তার ছেলের নাম সরল, তাই তোমার ছেলের নাম সহজ। তবে সেটা যদি পছন্দ না হয়, শরীফ নামটাও রাখতে পারো। তো সে নামটাও সুকুমার রায়ের পছন্দ হয়নি। তিনি নিজের নামে 4 অক্ষর আর শরীফ এই দুটো মিলিয়ে ছেলের নাম রাখলেন সত্যজিৎ। সত্যজিৎ রায়ের জন্মের মাসখানেক পর সুকুমার রায় কালাজ্বরে আক্রান্ত হয়েছিলেন, আমরা জানি, এবং রোগশয্যায় তিনি কেমন যেন ছেলে মানুষের মতন আবদার করতেন। আবদার করলেন রবীন্দ্রনাথ তাকে দেখতে আসবেন, আবদার করলেন রবীন্দ্রনাথ তাকে দেখতে এসে গান শোনাবেন।
কবির কানে সে খবর গেল, তিনি এলেন। মৃত্যু পথযাত্রী সুকুমারের পাশে বসে তার হাত দুটো ধরলেন। আবেগের বহিঃপ্রকাশ রবীন্দ্রনাথের কোনোদিনই ছিল না। বহু মৃত্যু তিনি চোখের সামনে দেখেছেন, কিন্তু এদিন সুকুমারের হাত দুটো ধরে তিনি যেন কেমন বিহ্বল হয়ে গেলেন। পরে তিনি বলছেন যে মানুষ যখন মরণাপন্ন হয় তখন মৃত্যুর সঙ্গে তার জীবন শক্তির একটা সংগ্রাম চলতে থাকে, কিন্তু এই যুবক যেন অন্য ধাতুতে গড়া, এ কোনো সাধারণ প্রাণী নয়, মৃত্যুকে অমৃতলোকে উত্তীর্ণ করার পাথেও নিয়ে এসেছে। সুকুমার রবীন্দ্রনাথকে পাশে পেয়ে বললেন, গুরুদেব আমাকে দুটো গান শুনিয়ে যান। গুরুদেব বললেন, বলো কি গান শুনবে? সুকুমারের প্রথম অনুরোধ, আছে দুঃখ আছে মৃত্যু। আর দ্বিতীয় অনুরোধ, সুখ এ নয় দুঃখ নহে গো, দুঃখ এ নয় সুখ নহে গো, গভীর শান্তি এ যে। দুটো গানই দুবার করে শোনাতে হলো, এবং দ্বিতীয় গানটি যখন তিনি গাইছেন তখন সুকুমার গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়লেন। রবীন্দ্রনাথ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, সুকুমারের কপালে হাত বুলিয়ে দিয়ে সুপ্রভাকে বললেন, এবার ওকে শান্তিতে ঘুমোতে দাও। একটা বিষয়ে সুকুমার রায়ের সঙ্গে রবীন্দ্রনাথের আমি খুব মিল পাই। আপনারা দেখবেন যে রবীন্দ্রনাথের অনেক লেখা প্রথমে কবিতা, তারপরে গান হয়েছে, এবং গানের প্রয়োজনে অবশ্যই কবিতার বিষয়বস্তু অক্ষুণ্ণ রেখে শব্দের সামান্য হেরফের ঘটিয়েছেন। সুকুমার রায়ের কবিতাগুলো পড়লে মনে হয় এর প্রত্যেকটা থেকেই গান হতে পারত, প্রত্যেকটাই সুরারোপিত হতে পারত, কিন্তু সময়ের অভাবে সে কাজটা তিনি করে যেতে পারেননি। তার মতো গীতিকার, সুরকার এবং গায়ক এই ভাবনা যে মনে রাখেননি, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু সুকুমার রায়ের সেই ভাবনা অপূর্ণ থাকেনি। 1935 সাল, শান্তিনিকেতনে ছোট ক্লাসের বাচ্চাদের একটা ক্লাব ছিল, তার নাম ছিল হৈ হৈ সংঘ। তাদের অনুষ্ঠানে প্রথমবার সুকুমার রায়ের কোনো কবিতা গান হিসেবে গাওয়া হলো। সেটা হলো আবোল তাবোলের গানের গুঁতো কবিতাটা। গান জুড়েছেন গ্রীষ্মকালে ভীষ্মলোচন শর্মা, আওয়াজখানা দিচ্ছে হানা দিল্লি থেকে বর্মা, গাইছে ছেড়ে প্রাণের মায়া, গাইছে ছেড়ে প্রাণপণ, ছুটছে লোকে চারদিকেতে, ঘুরছে মাথা বনবন। সমবেত কণ্ঠে বাচ্চারা গানটা শোনালো, এবং এই গানে সুর দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। আর ওই বছরই সুকুমার রায়ের কবিতা গান প্রথম গ্রামোফোন কোম্পানি রেকর্ড করলো। গানে সুর দিয়েছিলেন প্রখ্যাত সুরকার কমল দাশগুপ্ত, গেয়েছিলেন অসিতা গুপ্ত, আর রেকর্ডে গীতিকারের নামে লেখা ছিল সুকুমার রায়চৌধুরী। গানটা ছিল ভালো রে ভালো। এটা কবিতাটা আপনাদের আমি চতুর্থ পর্বে শুনিয়েছি। এছাড়াও রেডিওতে হিতেন বসুর সুরে সুকুমারের অনেক কবিতা গান আমাদের শুনিয়েছেন জ্ঞানপ্রকাশ ঘোষ। আমার যতদূর মনে পড়ছে, খুব ছোটবেলায় আমি শুনেছি অনুপ ঘোষালের কণ্ঠে ওই বোম্বাগড়ের রাজা গানটা। যাক, আজকের মতো সুকুমার রায় রবীন্দ্রনাথ সম্পর্ক নিয়ে অনেক কথা, অনেক গল্প আপনাদের বললাম। আগামী সপ্তাহে আবার ফিরে আসব, এবং তখন শোনাবো এই রবীন্দ্রনাথ উঠে গেলেন সুকুমারের পাশ থেকে, সুকুমার ঘুমিয়ে পড়লেন, তার ঘুমের ঘোর ঘনিয়ে এলো, আর তারপর সেদিন থেকে গানের পালা সাঙ্গ হওয়ার দিন পর্যন্ত তার জীবনের কর্মব্যস্ততা এবং তার মননের পরিবর্তন, এই সব কিছু নিয়ে আরও কিছু গল্প আপনাদের সামনে তুলে ধরব। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।